হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা যারা নতুন প্রিপারেশান শুরু করছো প্লাস যারা পুরনো প্রিপারেশান অলরেডি অনেক বছর ধরে নিচ্ছ, পারলে তোমরা দেখো। যদি না মনে হয় যে না আমার টাইম ওয়েস্ট হবে, তাহলে দেখার দরকার নেই, ঠিক আছে? আর যারা নতুন তাদেরকে বলবো যে ভাই, প্রিপারেশান শুরু করার আগে আমি চাই তুমি কথাগুলো শোনো। বেশ কয়েক বছর আমি এই ফিল্ডে পড়ানোর কারণে বেশ কিছু স্টুডেন্ট দেখেছি, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গেইন করেছি। আমার একটা প্রিপারেশান ফেজ ছিল, তখনকার সিচুয়েশান একটা আলাদা ছিল, এখনকার সিচুয়েশান সম্পূর্ণ আলাদা। সব কিছু মিলিয়ে তোমাকে আমি একটা চাকরির যে টোটাল চাকরি পাওয়ার যে একটা সিনারিও, যে একটা চাকরির পরীক্ষার কি কি জিনিস তুমি ফেস করতে চলেছো, সেগুলো নিয়ে আমরা একটা আজকের আলোচনা করব, ঠিক আছে ভাই? এটা আলোচনা করার প্রয়োজন আমি এই কারণে মনে করলাম। গতকাল রাত্রে আমি একটা ফেসবুকে একটা পেপার কাটিং দেখলাম। এই ধরনের একটা পেপার কাটিং দেখলাম, যেটা মানে সত্যিই একটা খুবই, মানে কি বলবো, মানে খুবই শকিং একটা আমার কাছে। যে এই ধরনের ডিসিশান, একদম এক্সট্রিম ধরনের ডিসিশান, কি না একটা চাকরি পাইনি বলে, বা মাত্র কত বয়স, মাত্র হচ্ছে ভাই 23 বছর মাত্র বয়স, 23 বছর বয়সে চাকরি পাইনি বলে এরকম ধরনের একটা এক্সট্রিম ডিসিশান যাতে ভবিষ্যতে তোমরা কেউ না নাও। দাদা হিসেবে আমার তোমাদের পাশে একটাই অনুরোধ, পারলে কথাগুলো ভালো করে একটু শোনো। কারণ আমি আবারও বলছি, আমি সবাইকে সবসময় বলি, ভাই চাকরি মাত্র 1% লোক সরকারি চাকরি করে কিনা সন্দেহ আছে। তার বাইরেও পৃথিবীতে মানুষ অনেক ভালোভাবে অনেক কম টাকাতে জীবন নির্বাহ করছে এবং খুব আনন্দের সঙ্গে। আলটিমেটলি লাইফের গোলটা ওটাই হওয়া উচিত, ঠিক আছে? চলো একটা ছোট ছোট করে আমরা আলোচনা করব। তার আগে জাস্ট যারা জানো না এই জিনিসটা, আমি একবার পড়ে দিচ্ছি। এরকম ধরনের আমি একটা ঘটনা বেশ কিছু বছর আগে একবার পেয়েছিলাম। এরকম ঘটনা অনেক ঘটেছে মাঝে। সবসময় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি না, কারণ নেগেটিভ জিনিস যত বেশি আলোচনা করা হয়, সেটা মানুষের মাইন্ডে ততটা বেশি সেট হয়ে যায়, ঠিক আছে? তো নেগেটিভ জিনিস, আমি সবসময় অপটিমিস্টিক থাকতে ভালোবাসি, বা পজিটিভ জিনিস নিয়ে কথা বলতে ভালোবাসি। এটা হয় না, ওটা হয় না, লাইফে কি হয়ে যাবে। প্রবলেম মানুষের সবার লাইফেই আসে ভাই। তোমার কাছে 10 টাকা পকেটে আছে, 10 টাকার মতো প্রবলেম। আমার কাছে 20 টাকা আছে, 20 টাকার মতো প্রবলেম। শাহরুখ খানের কয়েক হাজার কোটি টাকা আছে, তার কয়েক হাজার কোটি টাকার মতো প্রবলেম। একটা কোম্পানি 50,000 কোটি টাকার কোম্পানি, তার 50,000 কোটি টাকার মতো করে প্রবলেম। অতএব প্রবলেম সবারই আছে। সেটাকে ট্যাকেল কে কিভাবে করবে, কে কিভাবে জিনিসটাকে মাইন্ডে নেবে, সেটাই হচ্ছে ভাই সব থেকে বড় কথা, ঠিক আছে? এখানে যতটুকু পড়ে আমি দেখেছি যে অমুক কলেজের একজন ছাত্র সরকারি চাকরি পাওয়ার আশায় তিনি ভর্তি হয়েছিলেন একটি কোচিংয়ে। বেশিরভাগ সময় তিনি ব্যস্ত থাকতেন পড়াশোনায়। গত 3 বছরে তিনি বসেছিলেন সরকারি চাকরির বেশ কয়েকটি পরীক্ষায়, তবে একটাতেও সফল হতে পারেননি। অমুক বুধবার রাতে সেই তার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সরকারি চাকরি না পাওয়ার কারণে হতাশায় ভুগছিলেন ওই যুবক, এবং তার জেরে এই ঘটনা। পুলিশ জেনেছে চাকরি না পেলেও গত 1 বছরে তার কয়েকজন বন্ধু যোগ দেন সরকারি চাকরিতে, যার মন থেকে মেনে নিতে পারেননি ওই যুবক। তদন্তে জানা গিয়েছে বুধবার বিকেল থেকে গড়ভা এলাকায় কেপি রায় লেনের বাড়িতে একা ছিলেন। বুধবার রাত 8টা নাগাদ তার বাবা দেবাশিস দাস। মোটামুটি এই হচ্ছে খবর, ঠিক আছে? দেখো ভাই, কয়েকটা জিনিস তোমাকে আমি বলি। সব থেকে বেশি আমরা এফেক্ট, মানে মাইন্ডে আমাদের সব থেকে বেশি কোন কোন জিনিসগুলো এফেক্ট করে জানো? আমরা খুব বেশি চমকানো জিনিস খুব তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করে নেই। অমুক অফিসার, অমুক বড় চাকরি, খুব বিশাল বড় চাকরি করেছে, সে চাকরি করেছে, তাকে এত মানুষ ফলো করছে। এইগুলো হচ্ছে আমাদের মাইন্ডকে একদম ভেতর থেকে শেষ করে দেয়। এবারে একটা জিনিস ভাবো, 23 বছর বয়সে একটা এক্সট্রিম এরকম ধরনের ভাই চিন্তা ভাবনা নিয়ে ফেলেছে এই ছেলেটি, ঠিক আছে? বেশ কিছু বছর আগে আমি তোমাকে একটা ঘটনা বলছি। যখন আগের বারে রেলের গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল, তখন হচ্ছে হঠাৎ করে প্রথমে যে নোটিফিকেশানটা আসে, সেখানে নোটিফিকেশানে উল্লেখ করে দেয়, নোটিফিকেশান দিয়ে দেয় যে আইটিআই লাগবে বলে। সেই খবর আসার পরে সম্ভবত নর্থ বা সাউথ 24 পরগনার একটা ছেলে ঠিক এরকম একটা এক্সট্রিম চিন্তাভাবনা নিয়ে নেয়, যেটার কারণে হচ্ছে কি, সেটা হচ্ছে এই গ্রুপ ডি সে পরীক্ষা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছিল, সেই পরীক্ষাটা সে দেবে। কিন্তু যখন দিয়ে দেয় তার আইটিআই করা নেই, যখন দেখে যে আইটিআই করা নেই, আমি তো পরীক্ষাতে বসতেই পারবো না, অতএব এই ডিসিশন আমি নিয়ে নিই। তার 2 দিন পরে রেলওয়ে বোর্ড থেকে হচ্ছে নোটিশ দিয়ে দেয়, এইবারে যারা পরীক্ষায় বসবে কারোর আইটিআই লাগবে না। ভাই লাইফে কোন মোড়ে
তোমার জন্য কি অপেক্ষা করে আছে এটা তুমি তুমি কখনোই প্রেডিক্ট করতে পারবে না, কোনো দিন না। আজকে তুমি এই মোড়টা পেরিয়ে ভাবছো আমি বিশাল খুশি আছি, দুদিন পরে কি পরিণতি হবে তোমার কল্পনা করতে পারবে না। সেই সময়টাকে কাটিয়ে তুমি বেরিয়ে গেলে তারপরে তোমার জন্য আবার কি অপেক্ষা করে আছে তুমি কোনোদিন বিশ্বাস করতে পারবে না। আর একটা কথা তুমি আমার ভালো করে মাইন্ডে বসিয়ে নাও, তুমি আজ পর্যন্ত দেখাতে পারবে না হাইলি অ্যাম্বিশিয়াস এবং হাইলি হার্ডওয়ার্কিং, খুব হার্ডওয়ার্কিং করা লোক এবং ক্যাপাবল লোক কেউ লাইফে চুপ করে বসে আছে, এটা তুমি আমাকে দেখাতেই পারবে না যে সে কোনো একটা স্কিল তার পাশে স্যার খুব ভালো আছে কিন্তু সে লাইফে কিছু করতে পারেনি, চুপ করে বসে গেছে, তার লাইফ শেষ হয়ে গেছে, এটা তুমি দেখাতেই পারবে না। এটা হতে পারে যে আমি খুব ভালো খেলতে পারতাম একটা সময়, কিন্তু আমি ওই খেলার ফিল্ডে কিছু করতে পারিনি, কিন্তু আমি অন্য কোনো জায়গায় এতে অনেক কিছু করে নিয়েছি। এটা ভাই প্রত্যেকটা সাকসেসফুল লোক, আমি খুবই সামান্য মানুষ, তুমি যত বড় বড় সাকসেসফুল মানুষ তারা তাদের লাইফে কিছু অ্যাচিভ করেছে না, তুমি প্রত্যেকের কথা শুনবে, প্রত্যেকের কথা হচ্ছে একটাই যে হার্ডওয়ার্ক করো, সঠিক ইন্টেনশন নিয়ে হার্ডওয়ার্ক করো, দেখবে তোমার সাফল্য আসবেই আসবে। আমরা ওইগুলোকে বাদই দিলাম, আমরা এইটা নিয়ে কথা বলবো আজকে, সরকারি চাকরি। ভাই এরকম আমরা দেখে নিয়েছি, আমরা এরকম ধরনের জিনিসে খুব অ্যাট্রাক্টেড হয়ে যাই। কেউ যদি 23 বছর বয়সে আইএএস হয়ে যায়, কেউ যদি 23 বছর বয়সে আইপিএস হয়ে যায়, কেউ যদি 23 বছর বয়সে ডব্লিউবিসিএস হয়ে যায়, আমরা তাকে বেশি অ্যাট্রাক্টেড ধরে নেই, বরং যে লাস্ট বারে এসে পরীক্ষা দিয়েছে সে সিলেক্ট হয়েছে তার থেকে একে আমরা বেশি অ্যাট্রাক্ট হই তার প্রতি। ভাই এই যে 23 বছর বয়সে কেউ চাকরি পেয়ে গেছে তার পেছনে হাজারটা রিজন আছে, কেউ 28 বছর বয়সে গিয়ে চাকরি পেয়েছে তার পেছনেও হাজারটা রিজন আছে। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমি এই বছর এসেছি এই বছরেই হচ্ছে সরকারি চাকরি পাবো। আমি তোমাকে চাকরির ফিল্ডটা ভাই বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এরকম কোনো রুল নেই। আর কেউ যদি এসে এরকমভাবে নাচানাচি করে আমি দেখিয়ে দেবো আমি এই বছর চাকরি পেয়ে যাব, আমি এই র্যাঙ্ক করে দেবো, আমি সেই করে দেবো, ভাই টোটালি বেসলেস কথাবার্তা। এটা চাকরি পাওয়ার পরে বলা যেতে পারে আমি তো প্রিপারেশান 1 বছর নিয়েছিলাম, আমি জানতাম আমি চাকরি পেয়ে যাব, এটা পাওয়ার পরে বলা যেতে পারে। কিন্তু চাকরি পাওয়ার আগে এই ধরনের মানসিকতা থেকে তুমি যতটা নিজেকে বাইরে রাখতে পারবে তত তুমি তোমার নিজের উপরে কাজ করতে পারবে, নিজের ভেতরে ফ্রাস্ট্রেশন কম হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস তত বাড়বে তোমার, এইগুলো যদি পরপর তুমি কমাতে পারো। নাকি আমরা প্রত্যেক দিন, তুমি ভাবো তুমি সারাদিনে পড়ো কতটা সময়, তুমি আমাকে একটু কথা বলো তো। স্যার আমার তো চাকরি হলো না, আমি কি চাকরি পাওয়ার মতো জায়গায় তৈরি হয়েছি? আমি লাস্ট 2 বছর ধরে প্রিপারেশান নিচ্ছি, আমি 50টা বই কিনে বসে আছি, তোমার চোখের সামনে যে বইটা আসছে ওই বইয়ের দিকে তাকিয়ে তুমি বলো যে স্যার এই বইটাতে আমার যা প্রশ্ন আছে তার 80% আমি পারবো এই বইটা থেকে। তুমি তাকিয়ে বলো একবার, তোমার র্যাকে তোমার সামনে যে বই আছে, কটা ছেলে মেয়ে আছো তোমরা যে এই ধরনের মাইন্ডসেট তোমার তৈরি হয়েছে? আমার চোখের সামনে যে বই আছে সেই বইটা আমি হাত দেবো, সেখান থেকে 80% প্রশ্ন আমি পারবো, এই কনফিডেন্স কতজন তৈরি করতে পেরেছো বলো তো? আমি সবসময় ভাই এটা তোমাদেরকে বলি, এক্সপেকটেশান সবসময় কম, সবসময় এক্সপেকটেশান কম। বিনা এক্সপেকটেশানের লাইফ হচ্ছে বিউটিফুল লাইফ। কোনো এক্সপেকটেশান নাই, আমি হার্ডওয়ার্ক করে যাব, পরীক্ষা দেব, রেজাল্ট দেখব, ভুল এখানে হয়েছে এটাকে ঠিক করে নেব, ব্যাস, জাস্ট এইটুকুই। আমরা কি ভাবি আমরা চাকরি করব, আমি সবসময় একটা কথা বলি কারণ এটা দেখেছি ম্যাক্সিমাম লোকের মধ্যে, আমি চাকরি পেয়ে দেখিয়ে দেবো, আমি চাকরি পেয়ে নিজেকে জাহির করিয়ে দেবো আমি কি। এইসবের মধ্যে পড়ো না কোনোদিনও। চাকরি পেতে হবে, আর তার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাকে আমি বললাম, তুমি আমাকে বলো স্যার এইবারে এমটিএসে পেয়েছে, আমাকে একটা ছেলে কমেন্ট মেসেজ পাঠিয়েছে, অনেকে পেয়েছে এইবারে এমটিএসে, তার মধ্যে একটা ছেলের কমেন্ট দেখে আমার খুব ভালো লেগেছিল যে ও বলছে স্যার আমি সবসময় একটা বই বলি, তরুণ গোয়েলের বইটা তুমি ভালো করে পড়ো, বাদ বাকি যা পড়বে পরে হবে, আগে তরুণ গোয়েল পড়ো, লুসেন্ট পড়ো, যে কোনো একটা বই পড়ো। স্যার তরুণ গোয়েলের বই পড়েছি আমি, অমুক এমসিকিউ দেখেছি সেখানে তো পারিনি। আরে ভাই তুমি আগে বইটা পুরো পড়ো, আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হবে। খালি ওই বইতে লাইন বাই লাইন রিডিং পড়ে গেছে ওটা বিশাল কিছু জেনে গেছে এটা নয়,
তুমি যে বইয়ের এক পাতা পড়েছো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি ওই পাতাকে 10 বার পড়ো, 10 বারে নতুন নতুন জিনিস তোমার চোখে পড়বে, তোমার মাইন্ডে 10 রকমভাবে জিনিসটা আস্তে আস্তে করে ঢুকবে। আমি সবসময় বলি একটা বইকে ভালো করে পড়ো, অ্যানালাইজ করো, এমসিকিউ প্র্যাকটিস করো, যা বাস। দেখো ওই ছেলেটা কমেন্ট করেছে, স্যার আপনি অমুক বই বলতেন, তরুণ গোয়েল স্যারের বইটা বলতেন, ওটাই পড়েছি, ওটা সবসময় পড়েছি, ওটাকে রিভিশন করেছি, এমটিএস ক্লিয়ার করেছি। তাহলে এই জিনিসগুলো ভাই তোমাকে রেডি করতে হবে। সরকারি চাকরি 23 বছরে তোমার হতেও পারে, আবার 30 বছরেও হতে পারে। আমি এরকম লোকজনকে জানি যারা 21 বছর বয়সে প্রিপারেশন শুরু করেছে, 21 বছর বয়সে চাকরি পেয়েছে, ফার্স্ট চাকরি পেয়েছে WBCS গ্রুপ সি 32 বছর বয়সে এসে। এরকম লোককেও দেখেছি 22 বছর বয়সে প্রিপারেশন শুরু করেছে, ফার্স্ট WBCS দিয়েছে গ্রুপ সি, তারপরের বারে WBCS দিয়েছে এক্সিকিউটিভ। আবার এরকম লোককেও দেখেছি 7 বার ইউপিএসসি ইন্টারভিউ মেন পর্যন্ত দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, একটা পোস্ট ক্লিয়ার করতে পারেনি, একটাতে সিলেক্টেড হয়নি। তাহলে সে কি করবে? ফ্রাস্ট্রেটেড হয়ে সুসাইড করে নেবে? ভাই একবার ভাবো, তুমি তোমার জন্য বাঁচবে, কারোর জন্য নয়, কারোর জন্য না। একটা সময়ের পরে মা বাবাকে তুমি দেখবে, তোমার ফ্যামিলিকে দেখবে, তোমার অনেকজন তোমার উপর ডিপেন্ডেন্ট হবে। চাকরি পেয়ে গেলেই লাইফ সেট, এই জিনিস মাথা থেকে বের করে দাও। সরকারি চাকরি আমাদেরকে প্রত্যেকের মতো করে জীবন নির্বাহ করতে হয়। তুমি সরকারি চাকরি করো, আমার বন্ধু প্রাইভেটে চাকরি করে, আমার বন্ধু বিজনেস করে, আমার বন্ধু শুধু ইউটিউবে ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েট করে, সেখান থেকে সে আর্নিং করে। সবাই সবার মতো করে ভাই চলবে। এরকম নয় যে আমি এই ফিল্ডেই সাকসেসফুল না হলে জীবন শেষ। এই জিনিসটা ভাই মাথা থেকে বের করে দাও। প্রথম যেটা আমাদের টার্গেট হবে অ্যাজ এ নতুন স্টুডেন্ট, তুমি প্রথম যেটা তোমার টার্গেট হবে সেটা হচ্ছে তোমার সিলেবাসটাকে ভালো করে রেডি করা, এবং তার জন্য টার্গেট হওয়া উচিত, তার জন্য মিনিমাম টার্গেট হওয়া উচিত 1.5 ইয়ার্স। 1.5 ইয়ার্সের মধ্যে তোমার চোখের সামনে যে কোনো একটা ম্যাথ বই, যে কোনো একটা জিকে বই, যে কোনো একটা ইংলিশ বই, এদের মধ্যে থেকে আমি 80% প্রশ্ন পারবো। যে কোনো একটা বই নাও, ম্যাথে তুমি যে কোনো বই নিয়ে নাও, সুবীর দাস স্যারের বই নিয়ে নাও, RS আগরওয়াল স্যারের বই নিয়ে নাও, যে কোনো বই নিয়ে নাও, এবং তার জন্য তোমাকে অবশ্যই কোনো টিচারের সাহায্য নিতে হবে। যে টিচার তোমার কাছে মনে হবে বেস্ট, ওই লাফিয়ে আমি বলছি আমি সিলেক্টেড করিয়ে দিয়েছি লোককে, ওটা হচ্ছে বেসলেস কথাবার্তা। একটা পরীক্ষাতে 30% প্রশ্ন আসে ম্যাথ থেকে, তার মানে আমি লোককে চাকরি পাইয়ে দিয়েছি, এই ধরনের কথাবার্তা যেখানে বলছে মন চাইছে তুমি সেখানে পড়ে নাও, কিন্তু আলটিমেটলি ওইভাবে ভাই হয় না। আমি 5000 ছেলেকে পড়াচ্ছি, তার মধ্যে 5 জনকে নিয়ে লাফাচ্ছি আমি একে চাকরি পাইয়ে দিয়েছি, বাদ বাকি লোককে চাকরি পাওয়াতে পারিনি, তার জন্য দোষটা কে নেবে? আমার নেওয়া উচিত নয় কি? যে চাকরি পেয়েছে ভাই তার দমে চাকরি পেয়েছে, আমি কখনোই বলতে পারি না আমি পাইয়ে দিয়েছি। এরকম ধরনের মাইন্ডসেট যে সমস্ত টিচারের আছে, ভালো লাগলে তুমি চলে যাও, কে না বলছে তোমাকে। কিন্তু আমার অ্যাজ এ স্টুডেন্ট অ্যাসপেক্টে আমি দেখব টিচার কি পড়াচ্ছে, পড়বো, ব্যাস ওইটুকুই বেশ। সব টিচারের কাছে সব স্টুডেন্ট বুঝতে পারবে এরকম কোনো মানে নেই। বেস্ট টিচার বেস্টের পাশে বেস্ট হতেই পারে। একটা সাধারণ মানের ছেলে যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সামান্য ম্যাথটুকুও পারে না, তার কাছে বেস্ট টিচার বেস্ট নাও হতে পারে। আবার সাধারণ কোনো ছেলে বা মেয়ে ওই টিচার যেভাবে পড়াচ্ছে তার সঙ্গে টিউনিং ম্যাচ করে যেতে পারে, হতেই পারে। এইভাবে জিনিসগুলোকে অ্যানালাইজ করো, যে কোনো একটা টিচারের কাছে ভাই পড়ো, ঠিক আছে? এই নয় আমি কমন পাইয়ে দিয়েছি 4 বার লাফিয়ে দিলাম, আমি প্রচুর চাকরি পাইয়ে দিয়েছি লাফিয়ে দিলাম, আমি সেকেন্ড ডে উড়িয়ে দিতে পারি লাফিয়ে পড়লাম, তার মানে আমি ওর পাশে গিয়ে পড়বো, এরকম মাইন্ডসেট থেকে বাইরে বেরো, ঠিক আছে? যে কোনো একটা বই নাও, জিকে আবারও বলছি, তুমি হয় তরুণ গোয়েলের ইংলিশ ভার্সান বই পড়ো, অথবা তুমি পড়ো হচ্ছে লুসেন্ট, যে কোনো একটা বই পড়ো, যে কোনো একটা। ইংলিশে যে কোনো একজন টিচারকে ফলো করো, সঙ্গে হচ্ছে নিতু সিং ম্যামের হচ্ছে ভলিউম 1 ভলিউম 2 বইটা পড়ো। কিভাবে পড়বো, কিভাবে এগোবো, সেটা সম্পূর্ণ তোমাকে রাস্তা খুঁজে নিতে হবে। দুনিয়া উজাড় করে ছুটে বেড়াবে, একে প্রশ্ন করছি কিভাবে এটা পড়বো, তাকে গিয়ে কমেন্ট করছি স্যার এটা কিভাবে পড়বো, সে একটা উত্তর তোমাকে দেবে। 4 দিন পরে আবার কেউ একজন চাকরি পেয়ে আসবে, আমি এই জিনিস পড়েছি, আবার তার পিছনে ছুটবে। তোমার প্রিপারেশান ফেজে অন্তত 10টা পরীক্ষার রেজাল্ট বেরোবে, তার আগে যেগুলো হয়েছে তুমি সেগুলো দেখবে।
10 জনের কথা শুনবে, আবার 10 রকমভাবে প্রিপারেশান শুরু করবে, শেষ হয়ে যাবে এইখানটাতে। দিনে দিনে যত দিন যাবে তোমার ফ্রাস্ট্রেশন তত তোমার উপরে বাড়তে থাকবে, পড়া আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে ভাই, এই জিনিসগুলোকে করো না। যারা নতুন আসছো আবারও বলছি, টার্গেট নাও 1.5 বছরে আমি হচ্ছে এই 3টে জিনিসকে একদম রেডি করব, যে কোনো একটা বই থেকে রেডি করে নেব। এরপরে কি হবে ভাবা যাবে। আর ওই যে বলে না প্ল্যান বি, ভাই প্ল্যান বি যদি আগে থেকেই বানাও, প্ল্যান এতে জীবনে কাজ করতে পারবে না। তুমি যে কোনো একটা ফিল্ডে নিজেকে তৈরি করে নাও, 100% তৈরি করে নাও, প্ল্যান বি অটোমেটিক তোমার তৈরি হয়ে যাবে। ওরকম ধরে ধরে তৈরি করাতে হবে না। আমি এখানে কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছি, সঙ্গে ভাবছি প্ল্যান বি হিসেবে আর একটা কোর্স করতে চলে যাই, প্ল্যান বি হিসেবে আমি একটা অমুক জায়গাতে চলে যাই। ভাই ওরকম নয়। ওরকম কেউ প্ল্যান বি বানিয়ে লাইফে সাকসেসফুল হয়েছে এরকম খুব কম জন আছে। যে কাজ করেছে সে প্ল্যান এতেই 100% কাজ করেছে, তার পরবর্তীকালে পরে কিছু হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু 100% তোমাকে নিজেকে দিতে হবে। উঠতে বসতে ঘুমাতে সব সময় মাথাতেই তোমার থাকা উচিত প্ল্যান এ, আমি এইটার জন্য এসেছি, এইটাতে 100% কাজ করব। এইটা হচ্ছে ভাই মেন 1 নাম্বার পয়েন্ট এটা। 2য় নাম্বার পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একদম দূরে করে দাও। তোমার একটা পোস্ট ফেসবুকে, তোমার হোয়াটসঅ্যাপে 4টে স্ট্যাটাসের কিচ্ছু যায় আসে না। তুমি 4 দিন না দিয়ে দেখো, কেউ তোমাকে জিজ্ঞেসও করবে না কি রে স্ট্যাটাস দিলি না কেন, এটা তোমাকে কেউ বলবে না। ওরকম বলার মতো জায়গায় তুমি আসোনি এখনো। ঠিক আছে, এই জিনিসটাকে মানো যে আমার কোনো ভ্যালু নেই এখনো, আমাকে নিজের জায়গা তৈরি করতে হবে। আমি ইউটিউবে 4টে যদি লোককে গালাগালি নাও দেই, ও কি করে দিল সে কি করলো এটা যদি আমি নাও দেখি, তাতেও তার কি হবে জানি না, আমার তো কিছু উন্নতি হবে না ভাই, আমার তো কিছু হবে না। তাহলে যেটাতে আমার পার্সোনাল লাইফে কোনো কিছু ভ্যালু অ্যাড করছে না, আমি বেকার টাইম ওয়েস্ট কেন করতে যাব? কে চুরি করলো, কে মরলো, কি করলো, কি যায় আসে আমার? কি যায় আসে ওতে? আমার কি হবে? হোয়াটসঅ্যাপে 50টা স্ট্যাটাস দিয়ে দিলাম, ওকে গালাগালি করেছে, সেইটা স্ক্রিনশট তুলে দিলাম। ওইখানে মেয়েদেরকে এরকম করে বলা হচ্ছে, একটা স্ক্রিনশট তুলে দিলাম। ছেলেদের প্রতি এরকম জিনিস করা হচ্ছে, স্ক্রিনশট তুলে দিয়ে দিলাম। দিলে কি হলো? তাতে লাভটা কি? তোমার কথা শোনার মতো কেউ আছে? নিজের জায়গা তৈরি হয়েছে যে আমি এই কথাটা বললে 4টা লোক শুনবে? তৈরি হয়েছে জায়গা? হয়নি তো। জায়গা নিজেকে তৈরি করে নেই, আগে আমার কাজটা তৈরি করে নেই ভালো করে, তারপরে না আমি লোককে ঠিক করব। আগে নিজেকে ভাই তৈরি করে নিতে হবে। নিজে যদি আমি ঠিক না থাকি না, 2 দিন পরে কেউ বলবে না। আমি সেই সময় তো তোদেরকে 4টে করে স্ট্যাটাস দেখাতাম প্রতিদিন, তোরা চাকরি পেয়ে গেলি, আমি পেলাম না, তাহলে আমার কি হবে? স্যালারিটা এবার কীভাবে পাবো? কে শুনবে এই কথাটা? তোমার শুনবে? ভাই বি প্র্যাকটিক্যাল হও। ঠিক আছে, এই সব জিনিস করে কিচ্ছু পাবে না। সোশ্যাল মিডিয়াতে 4টা লোককে গালাগালি দিয়ে 50টা ছবি আপলোড করে দিয়ে কিচ্ছু পাবে না তুমি। আগে লাইফে নিজে কোনো একটা জায়গাতে পৌঁছে যাও, তারপরে তুমি তোমার মতো করে লাইফটাকে এনজয় করবে, ছবি পোস্ট করবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে, সবার সঙ্গে আলোচনা করবে, সারাদিনে কোনো একটা সময় ক্রিকেট খেলতে যাবে, সব কিছু করবে, শপিং করতে যাবে, সব কিছু করবে। কিন্তু তার আগে আমার যে এই জায়গাটা নিজেকে বিল্ড আপ করার, সেটা করে নাও। সোশ্যাল মিডিয়া থেকে টোটালি নিজেকে বাদ দাও, টোটালি। ইউটিউবে প্রত্যেক দিন কেন আসতে হবে ভাই? প্রতিদিন কেন আসতে হবে? আমি একটা সাবজেক্ট একবার কোনো একজন টিচারের কাছ থেকে পড়ে নেব, তারপরে নিজে তৈরি করব, নিজে নোট বানাবো, নিজে বই পড়বো, নিজে পরীক্ষা দেবো, মক টেস্ট দেবো। কেন সেটা পারলাম না সেটার অ্যানালাইজ করব। আজকের একটা টিচারের কাছে ভিডিও দেখলাম, তার ক্লাসগুলো দেখে নিলাম। আমি অন্য টিচার কি করাচ্ছে দেখি, সেখানে আবার গিয়ে ক্লাস করি। ভাই অত সময় তুমি পাবে না। এই জিনিসগুলোকে একটু মেনে নাও। ভালো কথা বলছি, না মানলে তোমার লাইফ তোমার, আমার লাইফ আমার। ঠিক আছে, এইটা একটা ব্যাপার। সোশ্যাল মিডিয়া থেকে সবসময় দূরে থাকো। 3 নাম্বার হচ্ছে ভাই রিভিশন। রিভিশন হচ্ছে কি? স্যার আমার তো রিভিশন দিতে ভালো লাগে না। এটা আমি প্রত্যেকটা সময় শুনেছি, স্যার আমার তো রিভিশন দিতে ভালো লাগে না। ভাই রিভিশন ইজ দ্য কি। একটা ছোট তোমাকে গল্প বলি, ছোট, খুব ছোট। মাইকেল ফেলপসের নাম তোমরা সবাই শুনেছ। মাইকেল ফেলপস যখন লাস্ট অলিম্পিকে যখন সব থেকে বেশি ইন্ডিভিজুয়াল ইভেন্টে যখন সব থেকে বেশি সোনা পায়, তাকে যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করে এবং বলে যে ফেলপস ইউ আর মাস্ট বি লাকি টুডে,
যে তুমি আজকে সম্ভবত খুব লাকি, ওই জন্য তুমি এতগুলো সোনা জিততে পেরেছো। তখন মাইকেল ফেলপস একটা কথা বলেছিল, বলছে আমি লাস্ট 4 বছরে দিনে অন্তত 11 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করেছি জাস্ট এই একদিনের বা এই 2-3 দিনের ইভেন্টের জন্য। লাস্ট 4 বছর লাগাতার আমি প্রত্যেক দিন সুইমার, প্রত্যেক দিন আমি আমার এক্সারসাইজ করেছি, প্রত্যেক দিন আমি প্র্যাকটিস করেছি, প্রত্যেক দিন আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা কোনো রকম কোনো অনুষ্ঠান, কোনো রকম কোনো শারীরিক প্রবলেম, কোনো রকম শরীর খারাপ সব কিছু ছেড়ে দিয়ে আমি প্রত্যেকটা দিন আমি এই কাজটা করেছি। এবং সব থেকে বড় কথা লাইফে আমি যেটা শিখেছি সবার থেকে, যারা যত পাওয়ারফুল লোক, যত মোস্ট যাদের সাকসেসফুল, হাইলি সাকসেসফুল লোকের থেকে আমি একটা জিনিস শিখেছি ভাই, সেটা শিখে নাও। তুমি যখনই কাউকে বিট করতে চাইবে না, তোমার তো এত লাখ কম্পিটিটর তোমার আছে, পরীক্ষা দিতে যাবে তুমি, এত ছেলে মেয়ের সঙ্গে পরীক্ষা দিতে যাবে। ফার্স্ট তোমাকে বিট করতে হবে হার্ড ওয়ার্ক দিয়ে, ফার্স্ট স্মার্ট স্ট্র্যাটেজি পরে। ফার্স্ট তোমাকে বিট করতে হবে হার্ড ওয়ার্ক। আমি যাকে বিট করতে চাইছি না, ফার্স্ট টার্গেট হবে, আমি যদি এটা জানি যে ছেলে মেয়ে প্রত্যেকে পড়ছে, ইউটিউবে টাইম ওয়েস্ট করছে, এ করছে, আমার জানার দরকার নেই। আমি সারাদিনে 8 ঘন্টা পড়বো তো পড়বো, মোবাইল ছাড়া, মোবাইল ফোন ছাড়া। একটা টিং করে শব্দতে যদি আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, কি এসেছে দেখি, ভাই তুমি ওটা পড়াশুনো হচ্ছে না, ওটা হচ্ছেই না পড়াশুনো কোনোভাবে। ঠিক আছে, মোবাইল ছাড়ার প্র্যাকটিস করো, মোবাইল তোমাকে শেষ করে দেবে এবং শেষ করে এসেছে এতদিন পর্যন্ত। একবার একটা কোনো টপিক পড়ো, পড়ে সেটাকে রেডি করে ওই টপিকের জন্য ইউটিউবে আমি যাবই না। ওই টপিকের উপরে আমি 4টা বই থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। এই মাইন্ডসেট তৈরি করো ভাই, ঠিক আছে? এইটা তৈরি করো। রিভিশন 4 নাম্বার আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ধৈর্য। তোমাকে এই মাইন্ডসেট বানিয়ে আসতেই হবে সরকারি চাকরিতে, যে আমার 2 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, কিন্তু পেয়ে যাওয়ার পরে তারপরে অ্যাটলিস্ট এই জিনিসে আমার কমপ্লিট। পরবর্তী লাইফ কী হবে সেটা আলাদা কথা, কিন্তু তুমি এই মাইন্ডসেটে আসো ভাই। আজ পর্যন্ত লেগে থেকেছে, সঠিক ওয়েতে চাকরি পাইনি, এরকম হতেই পারে না। এবং আর একটা জিনিস জেনে আসবে, যে যতজন যেটাকে টার্গেট বানিয়ে আসে, ঠিক আছে, সবসময় আমাদের টার্গেট থাকে হাই। আমি ডব্লিউবিসিএস ক্লিয়ার করব, আমি সিজিএল ক্লিয়ার করব, সবসময় টার্গেট থাকে হাই। কিন্তু 80% 90% লোকজন এটা না পেয়েও অন্য কোনোতে সেট হয়ে গেছে ভাই। আর তুমি যখন চাকরি পেয়ে যাবে না একবার, আমি তোমাকে বলছি, তোমার ভেতরে খুব রেয়ার লোকজনের মধ্যে এই রিগ্রেট থাকে, আমি তো সিজিএলের জন্য এসেছিলাম, আমি তো ডব্লিউবিসিএসের জন্য এসেছিলাম, আমি তো এমটিএস পেয়েছি, আমি তো সিএইচএসএল পেয়েছি, বা আমি তো মিসলেনিয়াস পেয়েছি, বা ক্লার্কশিপ পেয়েছি, আমার জীবনটা শেষ হয়ে গেল। এটা তোমার হার্ডলি মনে হবে, এটা আমি তোমাকে বলছি, এটা হার্ডলি মনে হবে যে আমি ওইটা টার্গেট করে এসেছিলাম, ওইটা পাইনি, কিন্তু এটা পেয়েছি, তাতে আমার জীবন খুব একটা ভালো চলছে না। ভাই এটা হবে না কোনোদিনও তুমি, ঠিক আছে? আর বাদ বাকি এই যে হাই কাট অফ, চুরি, এত রিজার্ভেশন সিস্টেম, ভাই এগুলোকে সাইড করে দাও। এগুলো তুমি সারাদিন, তুমি আমি এরকম 50 জন, 100 জন, 1000 জন বিশাল বড় টিচার এসে চিৎকার করে গেলেও সিস্টেমে যে জিনিসটা বসে আছে সেটাকে চেঞ্জ করা অত সহজ নয় ভাই। তুমি আমি যদি 50 জন মিলে টিনের প্রাচীরে গিয়ে যদি 50 বার করে মাথা ঠুকি যে আমাদের সিজিএলের কাট অফ এত বেশি হয়ে গেছে, চুরি হয়েছে, এই নর্মালাইজেশন প্রসেস ভুল হয়েছে, তাতে কিছু চেঞ্জ হবে? ওটাতে কোনোভাবে কিচ্ছু চেঞ্জ হবে না ভাই, কিচ্ছু চেঞ্জ হবে না। আমার একটা সিম্পল একটা লজিক, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি ভাববই না। আমি হার্ডওয়ার্ক করব, সিজিএল হয়নি অন্য পরীক্ষায় সেট হয়ে যাবে, অন্য পরীক্ষা হয়নি এমটিএসে সেট হয়ে যাবে, এমটিএসে হয়নি এনটিপিসিতে সেট হয়ে যাবে, এনটিপিসিতে হয়নি এএলপিতে সেট হয়ে যাবে। চাকরি তো আমি ভাই পাবোই, আমার মাইন্ডসেট একটাই, চাকরি আমি পাবোই। আগে যখন লোক সংখ্যা কম ছিল, ভ্যাকেন্সি অনেক বেশি ছিল, তখন আমি টার্গেট করতেই পারতাম যে আমি ওই চাকরি পাবো, এই বছর পাইনি পরের বছর পেয়ে যাবো, পরের বছর পাইনি পরের বছর পেয়ে যাবো। এরকম প্রচুর ছেলে মেয়ে থাকবে, তুমি দেখবে ও প্রতি বছর সিজিএল ক্লিয়ার করছে। আমি
প্রতি বছর আমি একটা পরীক্ষার এখনো পর্যন্ত প্রিলি পাস করতে পারিনি, তাহলে কি আমি ওকে দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব? ও তো অনেক কিছু করে নিল, আমি কিছু করতে পারবো না, কি যায় আসে? ও তোমাকে ভেবে ভাবছে আমি তো অনেক কিছু করে নিয়েছি, ও কিছু করতে পারছে না, আমার খুব খারাপ লাগছে, ও ভাবছে কোনোদিনও? তাহলে জিনিসটাকে ভাই এইভাবে ভাবো, অন্যকে নিয়ে ভাবনা চিন্তা ছেড়ে দাও, আগে নিজে দেখো যে আমি কতটা কেপাবল, আমি কতটা নিজেকে তৈরি করতে পেরেছি। দেখবে যখন তুমি নিজের কাজ খুব ভালো করে করবে না, তখন এই ধরনের মানে এই ধরনের এক্সট্রিম চিন্তা ভাবনা নেওয়ার তুমি সময়ই ভাই পাবে না। হার্ড ওয়ার্ক করার মজা যদি তুমি একবার পেয়ে যাও, তোমার কাছে ঘড়ির কাঁটা এবং ঘড়ি ওটা তোমার কাছে কোনো ম্যাটারই না। ঠিক আছে, কখন সকাল 10টা বাজবে, কখন 2টো বাজবে, কখন রাত 2টো বেজে যাবে তুমি ধরতেই পারবে না। এই জিনিস তোমার মাইন্ড থেকে ভাই চলে যাবে। আর এই যে জিনিসটা তুমি ভাবছো যে আমার কিছু হলো না, আমি দেখো সবসময় তুমি জানবে যে দুজন মানুষ তোমার সঙ্গে সবসময় দাঁড়িয়ে থাকবে, সবসময় ঘটনা এটা নাও হতে পারে, কিছু কিছু এক্সেপশনাল আলাদা আছে। তুমি যদি ভালো চাকরি পেয়ে যাও সেটাও তোমার মা বাবার কাছে বিশাল আনন্দের ব্যাপার, তুমি যদি ছোট চাকরিও পাও সেটাও তোমার মা বাবার পাশে আনন্দের ব্যাপার। ওরা দেখতে চায় তুমি সাকসেসফুল, এটাই হচ্ছে ওদের লাইফের একটাই মাত্র ডিমান্ড। ওরা দেখতে চায় যে তুমি ভালো আছো, এটাই হচ্ছে ওদের ডিমান্ড, আর কিচ্ছু নেই ভাই, আর কিচ্ছু না। ঠিক আছে, নিজেকে তৈরি করার জন্য একটাই সবসময় কি, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। ব্যাস, আমি এইটাতে বিশ্বাস করি। তোমার মনে হয় তুমি হাজার জিনিসে বিশ্বাস করো, তুমি অনেক কিছু করতে পারো, ভাই করে নাও। আমি তো এটাতে বিশ্বাস করি, আমি যে জিনিস পারিনি সেটা 4বার পড়বো, ওটা বুঝতে পারিনি 4বার বোঝার চেষ্টা করব, 4বার পড়বো, 4বার পড়ার পরে মনে নেই আবার পড়বো, আবার মনে নেই আবার পড়বো, 10বার পড়লে ভাই মনে থাকবেই থাকবে। যেরকমভাবে আমাদের যদি বাড়ির ঠিকানা জিজ্ঞেস করা হয়, কোনোদিন ভুলে যাবে তুমি? কারণ ওটা জীবনে তুমি এতবার ধরে রগড়েছো, ওই জন্য তুমি ভুলোনি। তুমি ভালো করে ভেবে দেখো, তোমার আশেপাশে 5-6 জনেরও কিন্তু তুমি ডেট অফ বার্থ কিন্তু তোমার মনে আছে, কিন্তু তুমি ইতিহাসের 4টা সাল জিজ্ঞেস করলে তুমি মনে রাখতে পারো না। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, ওটাকে তুমি বারবার করে মনে রাখার চেষ্টা করনি। ঠিক সেম জিনিস ভাই, প্রত্যেকটা জিনিসের সেম। চেষ্টা করো যে কটা পয়েন্ট বললাম। 1 নাম্বার, 1.5 বছরের আমাদের মিনিমাম টার্গেট থাকবে সিলেবাস শেষ করার। আমি যেদিন এইটা বুঝতে পারবো যে এই 4টা 10টা বইয়ের মধ্যে যে বইতে আমি চোখ বন্ধ করে আঙুল রাখবো 80% প্রশ্ন পারবো এই বই থেকে পারবো, সেদিন বুঝবে যে তুমি রেডি। শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারে তোমার ডেটটা বসানো বাকি আছে। কিন্তু তুমি ভাই একটা জিনিস ভাবো, তুমি মানে আমরা সব থেকে কি জানো তো, আমরা যে কোথায় ফিট হব এটা আমরা না জানি না, বুঝতে পারি না বলেই হচ্ছে আমাদের জীবনে এত কষ্ট। তুমি ভাবো আমি একটা বড় জায়গাতে বসার যোগ্যই নই, কিন্তু আমি সব সময় চিন্তা করছি ওই জায়গাতে আমাকে বসতে হবে যে কোনো প্রকারে, 10টা লোকের মাথায় উপরে পা দিয়ে যদি বসতে হয় তাও বসবো। স্বাভাবিক লাইফে ফ্রাস্ট্রেশন বাড়বে, স্বাভাবিক বাড়বে। আমি যদি জানি এই প্লাস্টিকের চেয়ারটাই হচ্ছে আমার জন্য বেস্ট, এটাতেই হচ্ছে আমি লাইফ সেট করে নেব, আমার লাইফ আমার মতো করে সেট করব, তাহলে লাইফ দেখো আর কোনো তোমার মধ্যে কিছু থাকবে না। আর আমি আমার মতো আমার এফোর্ট দিয়ে ডে বাই ডে ছোট ছোট করে কাজ করে নিজেকে কোনো একটা জায়গার জন্য আমি বানিয়ে নেব নিজেকে ফিট, তাহলে তার জন্য সময় লাগবে, তাহলে সেটা আমাকে দিতে হবে। দেখো সিলেবাস আমরা শেষ করবো 1.5 বছরে, এই 3টে সাবজেক্ট ম্যাথ, জিকে, ইংলিশ 1.5 বছর ধরে আমরা একদম দিন রাত এক করে পড়াশুনো করব। দ্বিতীয় নম্বর কি, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বের করো, দ্বিতীয় নম্বর। 3 নম্বর হচ্ছে রিভিশন ইজ দ্য কি। 4 দিন পড়বে, 5 দিন পড়বে, 2 দিন রাখবে, 1 দিন পুরো মস্তিতে থাকো, কোনো দরকার নেই পড়াশোনা করার। একদিন 4 দিন পড়ো, 2 দিন হচ্ছে রিভিশন দাও, যা পড়েছো রিভিশন দাও। 4 নম্বর 5 নম্বর হচ্ছে আমি বললাম যে এক্সপেকটেশন ভাই কম রাখো, নিজেকে এইভাবে তৈরি করো যে আমি কতটা কোনো জিনিসের জন্য যোগ্য। ভাই আমি প্রিলি পাস করতে পারিনি, আমি লাফালাফি করছি, মেন্সে কাট অফ এত হয়ে গেল, ভাই কি লজিক হবে আমার জন্য? অবশ্যই এতটা কাট অফ কেন হলো সেটা প্রশ্নের বিষয়, কিন্তু ওটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে, আমার পার্সপেক্টিভে আমি ভাই প্রিলি পাস করতে পারিনি,
আমি কেন লাফালাফি করতে যাব কাট অফ এত বেশি হয়েছে না কম হয়েছে? আমি তো ওটার যোগ্যই নই এখনো। আমি আগে নিজেকে বানিয়ে নেই, আমি দেখব যে হ্যাঁ আমি আমার 100% দিয়েছি। আমি প্রিলিতে 150 কাট অফ হয়েছে, আমি 160 পেয়েছি, মেনসে 80% নাম্বার চলে গেছে কাট অফে, আমি সেখানে থেকে গেছি 10 নাম্বারের জন্য। কিসের জন্য? কিছুটা রিজার্ভেশনের জন্য, কিছুটা নর্মালাইজেশনের জন্য। তখন আমার মনে একটা ডাউট ক্লিয়ার হবে, স্যার আমি এত পরিশ্রম করলাম তারপরেও আমি থেকে গেলাম। ওটাতে কষ্ট আমাদের ভাই হবে, হওয়াটা স্বাভাবিক। আমরা লাইফে যা এক্সপেক্ট করি সেটা তো সবসময় পাই না, তাই না? তাহলে আমি যেটা পাইনি সেটা আমি হার্ডওয়ার্ক করার পরে যদি আমি না পাই, সেটাতে ভাই কষ্ট হবে, আমি মানছি। কিন্তু আমি প্রিলি পাস করতে পারিনি এখনো একটাও পরীক্ষাতে। আমি আজকে লাফাচ্ছি ওখানে এত কাট অফ হয়ে গেল, আমি আজকে লাফাচ্ছি ওটাতে রিজার্ভেশনের কারণে আমার রিজার্ভেশন এত সিস্টেম হয়ে গেল, আমি আজকে লাফাচ্ছি এই প্রবলেম হয়ে গেল। ভাই আমি নিজে তৈরি নই, ঠিক আছে? এটা ভাই আমি সবার জন্য বললাম। এবার তুমি অবশ্যই বেটার বুঝবে তোমার লাইফে কী হবে, আমার থেকে অবশ্যই বেটার বুঝবে। কিন্তু ওই নিজের লাইফ ভাই নিজের পাশে, কাউকে দেখে ও এত কিছু করে নিল, এই যে 3 বন্ধু চাকরি পেয়ে গেছে আমি পাইনি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, তাই এগুলোতে থেকো না কোনো দিনও। কে লাইফে সাকসেসফুল হয়েছে তার হার্ডওয়ার্কটা তুমি কতটুকু জানো? আমি যাকে বলছি ও 23 বছর বয়সে চাকরি পেয়ে গেছে, ভাই 23 বছর বয়সে তার বাড়িতে সবাই চাকরি করে, তার ঘরের সবাই চাকরি করে, তাকে ভাবতে হয় না যে আমি যদি চাকরি না পাই কি করব। তার ওই চিন্তা মাথাতেই আসে না। তার ঘরে অলরেডি বড় বড় অফিসার আছে, অলরেডি তার বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় জায়গায় আছে। তুমি তোমার তোমার ফ্যামিলির ফার্স্ট জেনারেশন তুমি সরকারি চাকরির জন্য চিন্তা ভাবনা করেছো, তো ভাই স্বাভাবিক একটা একটা বাউন্ডারি থেকে বেরোতে গেলে তোমাকে সেই এফোর্ট দিতে হবে না? আমি ওকে দেখে কেন শিখতে যাব? আমি যে 28-29 বছর বয়সে যে চাকরি পেয়েছে তার থেকেও শিখবো। কি শিখবো? এতটা দিন ও স্ট্রাগেলটা কিভাবে করেছে, নিজেকে মোটিভেট করে রেখেছে, আমি ওর থেকেও শিখবো। আমি যে 23 বছর বয়সে বলছি যে চাকরি পেয়েছে, ওর থেকে কিছু শেখার নেই? অবশ্যই আছে। ওকে কি হার্ডওয়ার্ক করতে হয়নি এই পোস্টটার জন্য? করতে অবশ্যই হয়েছে। কিন্তু শুধু ও 23 বছর বয়সে চাকরি পেয়ে গেছে বলে আমি দেখে ওকে দেখে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, এটা নয়। তাই বোঝাতে পারলাম কি বলতে চাইছি? চেষ্টা করো লাইফটাকে সিম্পল রাখার। লাইফে অনেক কিছু প্রবলেম আসবে, অনেক কিছু প্রবলেম চলে যাবে, তোমাকে তোমার লাইফটা ভাই তৈরি করে নিতে হবে। আর স্মুথ লাইফ ভাই কারোর হয় না কোনোদিনও, ঠিক আছে? এই ধরনের ডিসিশান থেকে এতে কারোর কিছু চলে আসবে না, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রির কোনো সেক্টরের কোনো কারোর কিছু চলে আসবে না, শুধু এক্সেপ্ট 2টো লোক ছাড়া। ওই 2টো লোকের পাশে তুমি ছাড়া আর কোনো বিকল্প নেই। যেমন তোমার পাশে তোমার মা বাবা ছাড়া কোনো বিকল্প নেই, এই 2টো লোকের পাশে তুমি ছাড়া কোনো বিকল্পই নেই। আর সব কিছুর সাবস্টিটিউট পৃথিবীতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? একটু ভাই মানার চেষ্টা করো, পড়াশোনাতে ফোকাস করো, হার্ড ওয়ার্ক করার চেষ্টা করো, নাহলে বাদ বাকিতে কিচ্ছু নেই, ঠিক আছে? চলো ভালো থাকবে, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, বাই।